টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের দুটো দিক নিয়ে আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, একটি সুখবর দিয়ে, চমৎকার সুখবর, আর একটু বিষাদের খবর। এই সুখবর এবং বিষাদ দুটো মিলিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রথমে যে সুখবরটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে 2-3 মাসের মধ্যেই পাচ্ছেন গ্রিন কার্ড। এটা কিভাবে, সেটি আমরা আলোচনা করব। আর বিষাদের যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রাম্পের এই কঠোর ইমিগ্রেশন নীতিতে গত 1 মাসে 75 বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং অন্যান্য কমিউনিটি তো আছেই। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনে কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে সুখবর দিয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই যে ইদানিংকালে, সাম্প্রতিককালে যে আমরা দেখতে পাচ্ছি যে 2-3 মাসের মধ্যেই গ্রিন কার্ড পাওয়া যাচ্ছে। সেটা একজন সিটিজেন, একজন আমেরিকান সিটিজেন তার স্পাউজের জন্য যদি আবেদন করে থাকে, যে বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ডের জন্য যদি আবেদন করে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো 2-3 মাসের মধ্যেই গ্রিন কার্ডটা পেয়ে যাচ্ছে। এই পাওয়ার পেছনে কি কারণটা আছে? আর আরেকটা কারণ হচ্ছে যে দেরি বা কেন হয়, এটা যেটা আমরা বলছি, এটা যে খুব ঢালাওভাবে হচ্ছে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ঢালাওভাবে কেন হচ্ছে না, এটি একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা আমরা বললাম, এটা ফাইল করতে কি কি ধাপ অনুসরণ করতে হয়, এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। তাতে করে যারা এই যে গ্রিন কার্ড নামক সোনার হরিণটির জন্য অপেক্ষা করেন তারা অন্তত কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপন করার জন্য। আমি সবসময় বলি টিভিএন 24 জনগণকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে সত্যি ট্রিমেন্ডাস একটা ভালো কাজ। কারণ হচ্ছে এই কথাটা জানার জন্য কোনো ক্লায়েন্ট যদি যে কোনো অ্যাটর্নির কাছে, অ্যাটর্নি এট লর কাছে যায়, তারা হল অ্যাটলিস্ট $100 চার্জ করবে সব ধাপ বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার টিভিএন 24-এর মাধ্যমে আপনি এই ধাপটা বুঝতে পারছেন। আপনার টিভিএন 24-কে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে হচ্ছে বর্তমান সময়ে যদি ইউনাইটেড স্টেটস সিটিজেন কেউ তার স্পাউস এখানে বিয়ে করেন অথবা কোনো দেশে বিয়ে করেছেন, তারা তার যে বেনিফিশিয়ারি আমেরিকাতে আছে বৈধ ভিসায় আসতে হবে। যদি আনডকুমেন্টেড হয় তখন কিন্তু হবে না। বৈধ ভিসা যদি দেশে থাকে এবং তার যদি কোনো রকম মানে না থাকে, ওভারস্টে না থেকে থাকে, তাহলে আমরা বর্তমান সময়ে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে গ্রিন কার্ড চলে আসছে। সো এটা হচ্ছে, কিন্তু বিয়েটা হতে হবে লেজিটিমেট বিয়ে এবং বিয়েটার সব ডকুমেন্টেশন প্রপার থাকতে হবে। তারা জিনিসটা দেখতে চায় বর্তমান সময়ে। আগে এটার অনেক সময় নিত, অনেকের কেস 2 বছর 1.5 বছর পেন্ডিং আছে। এখন বর্তমান সময়ে তারা করছে কি, বর্তমান পলিসি অনুযায়ী তারা উইদিন 3 মাস গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে স্পাউসদেরকে। তারা কি গ্রিন কার্ড দিচ্ছে? টেম্পোরারি গ্রিন কার্ড দিচ্ছে 2 বছরের। তারা দেখতে চায় এই 2 বছর পরে আবার এটাকে পার্মানেন্ট করতে হবে।
তখন তারা সব কিছু আরও বেশি করে ভেরিফাই করবে। কিন্তু বর্তমানে তারা যদি দেখে যে বিয়েটা বৈধ, তারা একসাথে ছিল, প্রপার ডকুমেন্টেশন আছে এবং বিয়ের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন হয় নাই, এজ ডিফারেন্স খুব একটা বেশি না, একটা রিয়েল ম্যারেজ তারা মনে করে। আমি নিজে ইন্টারভিউতে যাই, আমরা নিজে যখন ইন্টারভিউতে যাই, ইন্টারভিউতে সবসময় আপনাদেরকে বলি এই মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু আপনি যদি দেখেন অ্যাটর্নি থাকে আপনাকে অল দ্য ওয়ে গাইড করতে পারে। কিন্তু যদি নিজে নিজে যান, আপনার কাছে জীবনে তো প্রথম একটা বিষয়, ইন্টারভিউতে গেলে অনেকে ভয় পায়, ছোট্ট একটা ভুলের কারণে আপনার হয়তো ইনভেস্টিগেশন হতে পারে, তখন আবার অনেক লেংদি সময় লেগে যেতে পারে। যদি সব সঠিক থাকে 2 মাসের ভিতরে, 2.5 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট চলে আসে। ইন্টারভিউতে যদি আপনি কনগ্রাচুলেশন দিয়ে আপনাকে পাস করেন, অ্যাপ্রুভ করে, উইদিন নেক্সট উইক তার গ্রিন কার্ড চলে আসছে। তো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু সবসময় আপনারা বলি আইনের বহির্ভূত কিছু করবেন না। এবং যদি বিয়ে দুনিয়ার যে কোনো জায়গায়, অনেকের প্রশ্ন করে মইন ভাই বাংলাদেশে বিয়ে করলে কি আমেরিকায় এসে আবার বিয়ে করতে হবে কিনা, না, কোনো দেশে ডিভোর্স করলে আবার এই ডিভোর্স এখানে হবে কিনা, আমি সবসময় বলি দুনিয়ার যে কোনো দেশে একবার যদি আপনি বিয়ে করে থাকেন বৈধ উপায়ে এবং সরকারের নিয়মকানুন মেনে, তাহলে দুনিয়ার সব দেশেরা বৈধ। তালাক যদি আপনি দুনিয়ার কোনো এক দেশে দেশের নিয়ম নীতি মেনে তালাক দিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন করা থাকে সরকারি উপায়ে, আপনি দুনিয়ার সব দেশে এটা বৈধ। আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনার যদি অ্যাটর্নি থাকে আপনার অ্যাটর্নি আপনাকে বুঝিয়ে বলার কথা, এক্সট্রা কোনো প্যানিক অথবা কোনো ধরনের যে টেনশন নেওয়ার উচিত না। তো ধরুন যে যারা অনেক সময় আমরা দেখেছি যে ইমিগ্রেশনে বা ইমিগ্রেন্ট হওয়ার জন্য তো বিভিন্ন ক্যাটাগরি রয়ে গেছে, তাই না? তো আমরা সেক্ষেত্রে যদি F4 ভিসার ক্ষেত্রেই দেখি যে অনেক সময় ভাই বোনরা এক ভাই বোনদের জন্য আবেদন করছে, অনেক দিনের পর দিন অপেক্ষা করছে, তাই না? তো এই যে বিয়ের যে বিষয়টি বললেন, এই বিয়ের বিষয়ের ক্ষেত্রে যারা একটু আগে বিয়ে করেছে তারা কিভাবে প্রমাণ করবে যে তাদের এই বিয়েটা বৈধ বা সঠিক ছিল? সে কারণে তাদের কি কি ডকুমেন্টসগুলো আগে থেকেই জোগাড় করে রাখা? বিয়ে আপনি যখন করেন তখনই সেটা আপনার বিয়ে ওই ডেটটাই কার্যকর হবে। তবে বিভিন্ন দেশের কারো ক্ষেত্রে দেখা যায় কি অনেকে বিয়ে করে ধর্মীয়ভাবে, ধর্মীয় বিয়েটা কোনো দেশে কিন্তু এটা অন্যান্য দেশে হতে পারে, আমেরিকায় ধর্মীয় বিয়ে কখনোই তারা আইনসিদ্ধ মনে করে না। বিয়েটা হতে হবে রেজিস্টার্ড হতে হবে, দুনিয়ার যে কোনো দেশে হোক না কেন। অনেকে প্রশ্ন করে যে স্যার সৌদি আরবে যে বিয়ে করবো ওই দেশে তো কোনো কাবিন টাবিন হয় না, বিদেশে গেলে নাকি অনেক লেংদি প্রসেস। আমি বলি আপনি যে দেশে বিয়ে করেন না কেন ওই দেশের নিয়ম নীতি অনুযায়ী যদি করে থাকেন বিয়েটা তাহলে ঠিক আছে, কিন্তু মৌখিক বিয়েটা কোথাও বিয়ে না, এটা রেজিস্টার্ড হতে হবে, একটা কাগজ থাকতেই হবে, সরকারি কাগজ থাকতে হবে যেটা ভেরিফাই করা যায়। যেমন হিন্দু ধর্মে আমি আগেও বলেছি তালাক নাই। তালাক হিন্দু ধর্মে একবার যদি আপনি বিয়ে করে কাউকে সারা জীবনের বিয়ে, তালাক দেওয়া যেত না আগে। কিন্তু এখন এই মনে করে অনেকে বিয়ে করেছে, হয়তো ফার্স্ট ওয়াইফকে তালাক দিয়েছে, মৌখিক তালাক দিল, সে পুরোহিতের কাছে এই তালাকটা পরে সে আবার বিয়েও করলো, কিন্তু বিয়েটা তখন আর বাতিল হয়ে যাচ্ছে যে তালাকটা যেহেতু সরকারি আইনে বৈধ না। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, সব কিছু বৈধতার সুযোগ আছে, এই ক্ষেত্রে কোর্টের মাধ্যমে করা যায়, তখন এটা মোর যে আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে আর কি। তো সেক্ষেত্রে আপনি যে বিয়ের রেজিস্ট্রেশনের কথাই বললাম যে আমাদের মুসলিম ধর্ম মতেই যদি আপনি একটা উদাহরণ দিলেন, মুসলিম ধর্ম মতে যদি আমরা দেখি যে কাবিননামা লাগে, রেজিস্ট্রেশনের জন্য লাগে ইত্যাদি, আর কি কি ডকুমেন্টস দিতে হয় তাদের বিশ্বাসযোগ্যতা? মুসলিম ধর্মে বিয়ের জন্য দুইটা জিনিস লাগে, হচ্ছে নিকাহনামা যেটা আমরা বলি, নিকাহনামা, ম্যারেজ সার্টিফিকেট, দুইটাই কিন্তু ইংলিশ বাংলা হতে হবে, কারণ বাংলা যদি হয় থাকে ইংলিশ করতে হবে, সেইভাবে ম্যারেজ সার্টিফিকেট বাংলা থাকে ইংলিশ করতে হবে। এই দুইটা ডকুমেন্টের প্রয়োজন। বাকি তো আপনার ছবি, বিয়ের সময়ের ছবি, যদি অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানের ছবি, আপনি যদি যদি আপনার যে অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানের ছবি লাগে, তারপরে বিয়ে পরবর্তী যে হানিমুন করতে গেছেন, হানিমুন প্রতিটা স্টেপে অনেকে বলে কি ছবি, অনেকে এই ভুলটা করে, আমার জানা মতো অনেকেই ভুলটা করে, এখন সব ছবি করে কি তারা সবাই প্রোফাইলে দিয়ে রাখে, অথবা সে হয়তো ফেসবুকে স্টোর করে রাখছে, ফোনে রাখছে। প্রশ্ন করলে যে ছবি কোথায়, ফোনে আছে, ফোনের ছবি অফিসার আপনার দেখবে না, ইউ হ্যাভ টু প্রিন্ট আউট অল দ্য পিকচার্স। এবং অনেকে দেখা যায় যে তাদের বিয়েটা করেছে ঠিকই, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট নাই, কেননা সে লজ্জা পাচ্ছে, বিয়ে করে সে লজ্জিত। যেমন বিয়ে করে লজ্জিত হন, সেই বিয়েটা আসলে বৈধতার পর্যায়ে পড়ে না। দ্যাট মিনস আপনাকে
পরিচয় দিতে পারছেন না, এটা কোন রকমের বিয়ে। আপনার প্রোফাইলে লেখা আছে আপনি সিঙ্গেল, আপনি হয়তো ম্যারিড, তো আপনার যদি দেখবে ফ্রড, তখন তারা মনে করে ইউ আর কমিটিং ফ্রড। এবং বিয়ের ফ্রডটা কিন্তু খুব সিরিয়াস, 99 ইয়ার্স বার, মানে সারা জীবনে আপনি আর অন্য কোনো বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, করলে আপনি গ্রাহ্য হবে না। তার মানে মোটামুটি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্ষেত্রে আপনাদের বৈধ বিয়েটাকে যদি প্রমাণ করতে হয় ইমিগ্রেশন অফিসারের সামনে কি কি ডকুমেন্টস লাগতে পারে সেগুলো কিন্তু আমরা বলে দিলাম। সুতরাং যারা এই ধরনের ভিসায় যারা এই দেশে আসতে চান তারা অন্তত যারা বিয়ে করেছে এখন বিষয়গুলো এক ধরনের প্রতারণা হচ্ছে, আপনাকে যে প্রসঙ্গতা আসছে, অনেকেই দেখা যায় যে নতুন যারা তাদেরকে একটু প্রতারণার ফাঁদে ফালায়। কিভাবে ফালায় আমাকে কেউ পার্সোনালি নেবেন না, কারণ আমি এগুলা মানুষের দুঃখ শুনি বিধায় আমি টেলিভিশনের মাধ্যমে বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা এইরকম ভিকটিম হয়ে থাকেন সতর্ক হবেন। দেখা দিল স্পাউস, স্বামী বা স্ত্রী যে কোনো এক পক্ষ হতে পারে, সে তাকে বিয়ে করলো, প্রতিশ্রুতি দিল আমরা তোমার সাথে বিয়ে বন্ধে আবদ্ধ হলাম, আমাকে রেজিস্ট্রেশন করবো না, 5 বছর পরে করবো। কারণ তার কিন্তু ছেলে বা মেয়ের একটা পক্ষ কিন্তু গ্রিন কার্ডটা দরকার, কিন্তু সে তারা হ্যাঙ্গিং করতে করতে দেখা গেলো 5 বছর আর রেজিস্ট্রি করে না বিয়ে, কিন্তু তার কিন্তু গ্রিন কার্ডটা হচ্ছে না, তখন সে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছে না, সে ডিপোর্টেশন প্রসিডিং হয়তো কোনোভাবে আছে। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, যার সাথে বিয়ে আবদ্ধ হন, যদি গ্রিন কার্ড আপনার গ্রিন কার্ড পাওয়া অন্যায় না, অথবা এটা কোনো ক্রাইম না। আপনি যদি কোনো সিটিজেনকে বিয়ে করেন গ্রিন কার্ড এমনি আপনার আসবে, কিন্তু আপনার উদ্দেশ্য হতে হবে মহৎ, উদ্দেশ্য হতে হবে সারা জীবন তার সাথে সংসার করবেন, কোন ধরনের আর সংসার, আমি সবসময় বলি সংসার করবেন, প্রতিজ্ঞা করবেন, কিন্তু কালকে যে সমস্যা হতে পারে এমন কোনো গ্যারান্টি নেই, সমস্যা হবে না, যে হতেই পারে। কিন্তু আপনার ইমিগ্রেশন থেকে আপনার ইন্টেনশনটা কি সারা জীবনের জন্য, নাকি আপনার গ্রিন কার্ডের জন্য ইন্টেনশন? যদি সরকার যদি অফিসার ডিএইচএস অফিসার যদি মনে করে যে আপনার শুধুমাত্র উদ্দেশ্য শুধুমাত্র গ্রিন কার্ড, তাহলে কিন্তু অপর পক্ষ যে আপনাকে স্পন্সর করলো সে কিন্তু আপনার নামে প্রতারণার জন্য ম্যারেজ ফ্রড কমপ্লেন করতে পারে। ওইটা করলে আবার যেই পক্ষ প্রতারণা করলো সে কিন্তু গ্রিন কার্ড লুজ করার সম্ভাবনা আছে। এক্ষেত্রে প্রচুর লোক আসছে যারা দেশ থেকে আসে, আসার পরে চলে যাচ্ছে, আবার কেউ এখানেও আছে হঠাৎ মাঝখানে সমস্যা হলো, তো গ্রিন কার্ড পাওয়ার পরে শেষ। তো এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন, তবে অন্যায়ভাবে কারো ক্ষতিও করবেন না। আর যদি নিজেকে ভিকটিম মনে করেন আপনি আইনে আশ্রয় নিতে পারেন। আমরা এগুলো প্রচুর কমপ্লেন পাচ্ছি এখন, আপনারা সতর্ক থাকবেন, দুই পক্ষকেই বলছি আপনারা সতর্ক থাকবেন। অনেকেই প্রশ্ন করে থাকে, এটা তো বিয়ে একেবারে যেটা আমরা বললাম সামাজিক ধর্মীয় রীতিনীতি মেনে যারা করছে ঠিকই আছে, অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিয়ে এই মুহূর্তে করছে না, কিন্তু তার একজন প্রেমিকা আছে বা ফিয়াঁসে আছে, তাকে যদি আমি এখানে নিয়ে এসে কি উপায়ে আমি দেখে কি গ্রিন কার্ডটা পেতে? না ভাই, ধন্যবাদ। ফিয়ান্সে হিসাবে গ্রিন কার্ড হবে না, ফিয়ান্সে হিসাবে তাকে আপনি নিয়ে আসতে পারবেন। এই প্রসেসটা লাগে 12 থেকে 16 মাস লাগে, কিন্তু সব ক্ষেত্রে তারা বিশ্বাস করতে হবে যে আপনার রিয়েল ফিয়ান্সে, জীবনে দেখাও হয় নাই, আপনি যদি ফেসবুকে ফিয়ান্স হয়ে গেল তাকে বিয়ে করেন, এরকম ঘটনা ঘটার প্রেক্ষিতে সরকার এগুলো খুব বেশি স্কুটিনি করে। কারণ হচ্ছে এরকম ফোনে অনেক আরেকটু কথা বলি, আমাকে একজন আমেরিকান লোক একজন বলবো না, কয়েকজনে কল দিচ্ছে, বিভিন্ন জাতি ধর্ম বর্ণের, তারা বাংলাদেশে যাচ্ছেন, ফেসবুকে তারা একটা সম্পর্ক করার পর ওই ভদ্র মহিলা বা যে মেয়ে বিয়ে বাংলাদেশ থেকে আসছে, তারা কিন্তু মহান খুশি, সে পাত্র পেয়ে গেছে, সে সাদা বা সে কালো, তার সাথে বিশাল সম্পর্ক, সে হয়তো তাকে দেশে গেছে, যাওয়ার পরে বিয়ে হয়েছে, সে কিন্তু কিছুদিন থাকার পর আমেরিকা আসার পর ভুলে গেছে। সো এটাও হচ্ছে আপনারা ফেসবুক বা মিডিয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন, কারণ আপনার যদি হাত না থাকে তারা কিন্তু কিছু করতে পারছে না। যদি আপনি দেশে ওই লোকটা যদি দেশে যায়, সরকারি যদি কর্মকর্তা হয়, আবার যদি ধরেন এখান থেকে যে যায় সে যদি আমেরিকার নাগরিক হয়, অবশ্যই নাগরিক হতে হবে, এবং নাগরিক হওয়ার পরে সে যদি সরকারি কোনো কাজে আমেরিকা দেশে যায়, অন্য দেশে বিয়ে করে কাজে গেল, তখন তাকে ভাওয়া ফাইলটা করা যায়, দেশ থেকে ভাওয়া ফাইল করতে পারবে। কিন্তু যদি সে সরকারি অফিসার না হয়, ভাওয়া ফাইলও টিকবে না। সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে বল, দেশ থেকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা জানি আমেরিকাতে আসার জন্য সবাই উৎসুক, কিন্তু আপনারা অনেকের সাথে এমন ভাবে চুক্তিবদ্ধ আছেন যে আপনারা পরবর্তীতে কুল কিনারা পাচ্ছেন। আপনারা যা করবেন জেনে শুনে করবেন। আমেরিকায় সর্বশেষ আশ্রয়স্থল না, আপনারা যদি সঠিকভাবে আসছে আমেরিকা আসলে ভালো, কিন্তু বেঠিকভাবে আসলে অনেকেরই বিভিন্ন সমস্যা হচ্ছে। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখবো
সেটা হচ্ছে যে যেমন বিয়ের ক্ষেত্রে আমাকে নানান কিছু মানে প্রমাণ হিসেবে দিতে হচ্ছে। আমি যে এই ফিয়ান্সের যে বিটে বললাম সে যে আমার সত্যিকারের ফিয়ান্সে, সেক্ষেত্রে আমি তাহলে কি কি প্রমাণ দেবো যে সে আমার সত্যিকারের ফিয়ান্সে, যে তার সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, ডেট করেছি, এখানে গেছি, সেগুলোকে আমাকে সব রাখতে হবে? অবশ্যই। ফিয়ান্সে হচ্ছে বিয়ের পূর্ববর্তী, আপনি কাউকে প্রমিস করলেন তার সাথে বিয়ে হবে। আমেরিকাতে ফিয়ান্সেটা হল ফিয়ান্সে কয়েক বছর থাকতে পারে, একদিনে না। আমাদের বাংলাদেশে আগে ট্রেডিশনাল যে বিয়েটা ছিল, সেটেল ম্যারেজ যেটা আমরা বলি এখন সবাই পরিচিত, বাবা মা আপনাকে ধরলো বিয়ে করলেন, আর প্রেমের বিয়ে হয়। তো প্রেমের বিয়েটার ক্ষেত্রেই ফিয়ান্সেটা বেশি হয়, কারণ প্রেমের বিয়ে সে হচ্ছে দেশে যাচ্ছে বা যেই দেশে যাচ্ছে না কারণ সেই দেশে সম্পর্ক হইলো, তার সাথে সম্পর্ক আছে, রিং এক্সচেঞ্জ, এঙ্গেজমেন্ট হইলো, ওইটাও দেখা যেতে পারে, ফ্যামিলিগতভাবে তো সবাই জানে। এঙ্গেজমেন্টটাকেই সচরাচর ফিয়ান্সে বলা হয়, যে এঙ্গেজমেন্ট হওয়ার পরে মানে সে কমিটেড টু ম্যারি দিস গাই অর দিস লেডি। সো এই ক্ষেত্রে কমিটমেন্ট না থাকলে, আমি যে ফেসবুকে আপনি কমিট করেন যে আমি তোকে বিয়ে করলাম, সেও বিয়ে বসলো, এই বিয়েটা কিন্তু রিয়েল বিয়ের, রিয়েল এঙ্গেজমেন্টের পর্যায়ে পড়ে না। আবার এটা কিন্তু আপনার ফিয়ান্সের মধ্যে বিশ্বাস না করলে, অনেকে এরকম ঘটছে, ফিয়ান্সে ভিসা আসছে, আসার পরে সে উধাও। ফিয়ান্সে ভিসা আসার পরে উইদিন 3 মান্থস আপনাকে এখানে বিয়ে করতেই হবে, এটাই হচ্ছে রুলস। আপনি যদি বিয়ে না করেন ওইটা বাতিল, এই বিয়েটা বাতিল হয়ে যায়। এই ফিয়ান্সে ভিসাটা তার 3 মাস পরে বাতিল হয়ে যাবে। সে যদি বিয়ে এখানে এসে না করে, সেক্ষেত্রে আপনার প্রস্তুতি থাকতে হবে, আসবে না, সে বিয়ে করবে এবং সে আবার অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে হবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে যারা প্রশ্ন করেন মাঝে মাঝে এবং অনেকে টেলিফোন করেও জানতে চান আমাদের কাছে, আজকে টেলিভিশনের মাধ্যমেই বলে দিলাম, যারা এই ধরনের চিন্তাভাবনা করবেন তাদেরকে কিন্তু এই শর্তগুলো মনে রাখতে হবে। বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আপনার ধন্যবাদ। আমরা আরও এই বিষয়টি নিয়ে আরও একটি প্রশ্ন করব, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় এটা করার জন্য, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইব। তবে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সুপ্রিয় দর্শক, আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মঈন চৌধুরী, যে প্রশ্নটি করেছেন উত্তরটা নেব আপনার কাছে, তবে অনেকক্ষণ ধরে আমাদের দুজন দর্শক টেলিফোনে আছেন এবং বেশ কিছু প্রশ্ন আমাদের ফেসবুক আছে। ফেসবুকের ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিয়েই টেলিফোনে যাব। আলিজা সান্তনা, তিনি একটু জানতে চেয়েছেন যে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ডিন্যাচারালাইজেশন। এই সম্পর্কে যদি আপনি একটু ছোটোখাটো করে বলেন। ডিন্যাচারালাইজেশন হচ্ছে আমাদের নাগরিকত্ব বাতিল কেন, কিভাবে করা হয়। আমি দৃঢ়চিত্তে একজন অ্যাটর্নি এট ল হিসাবে, বিইং এ মেম্বার অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার, আমি বলতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছে, যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড অথবা নাগরিকত্ব না নিয়ে থাকে, আমেরিকান সরকারের কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই তাকে ডিন্যাচারালাইজ করা, যদি না সে আমেরিকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে থাকে। কোনো ধরনের অপরাধ করলে এখান থেকে ডিন্যাচারালাইজ করা হয় না। অনলি অপরাধ হচ্ছে দেশের বিরুদ্ধে যদি আপনি কোনো ধরনের গুরুতর অপরাধে জড়িত থাকেন এবং মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নাগরিকত্ব অথবা আপনি গ্রিন কার্ড নিয়ে থাকেন, আমেরিকায় কোনো সময় মিথ্যা তথ্য দিয়ে থাকলে অনলি তখন। এছাড়া আপনার কারো কোনো ক্ষমতা নাই, সাধ্য নাই যে আপনাকে ডিন্যাচারালাইজ করে। অনেক ধন্যবাদ আলিজা সান্তনা আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সুমন বলছিলাম ব্রুকলিন থেকে। জি, আমি গতকালকে ফোন দিয়েছিলাম আমার একটা পেশেন্টের জন্য। আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2024 সালের মার্চে। তো এটা আমার 15-16 মাস পর, 15 মাস হয়ে গেছে, কিন্তু আমার ওই জুনের 23 তারিখে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে। আবার এই চিঠিতে এবার লিখে দিতে যে এলিয়েন রিলেটিভ I-130 অ্যাপ্লিকেশনের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু আজকে আমি আবার অনলাইনে আবার চেক করতে আমার রিসিপ্ট নাম্বার দিয়া, ওরা দেখাই দিতেছে যে আমার কেস আবার অ্যাক্টিভলি রিভিউ করতেছে। এটা কি হইলো বা এটা কি জন্য আমার চাইছে, এটা তো আমি জানি না।
এতে নাকি আমার কোনো বইয়ের কিছু আছে না? আমার মায়ের জন্য আমি অনেকদিন কোনো অ্যাপ্রুভাল নোটিশই দেয় নাই এখন। আপনার মায়ের জন্য আবেদন করেছেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চেয়েছে আপনার। হ্যাঁ, মা বাংলাদেশে থাকে। বাংলাদেশে থাকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যদি অনেকেই করে কি মা বাবাকে এখন বলছেন বা অতীতে হয়তো নামগুলা ভুল দিয়ে থাকতে পারে, আপনার অনেকে নাম মনে থাকে না, ডেট অফ বার্থ মনে থাকে না, যা ইচ্ছে একটা বসে দেয়। এরকম না হয়ে থাকলে এটা একটা অস্বাভাবিক ঘটনা মনে হচ্ছে আমার কাছে, কারণ আপনার মা তো বাংলাদেশে। কিন্তু যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, আমি জানি না আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, অথবা এই ক্ষেত্রে আপনি অ্যাটর্নি যদি কেউ নিয়ে থাকেন, আপনি সরাসরি আপনি অ্যাটর্নির সাথে কথা বলবেন। অ্যাটর্নি অ্যাট ল, যদি কাউকে, অনেকে এখন ফোন করে ল অফিসে ফোন করে বলে অ্যাটর্নির সাথে কথা বলছি। ল অফিসে ফোন করা মানেই কিন্তু সবাই অ্যাটর্নি না। একজন প্যারালিগেল, লিগেল অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে কথা বলতে পারে। আপনি ইংলিশ বললেই হয়তো ভাবতেছেন অ্যাটর্নির সাথে কথা বলছি, ইংলিশ বললেই সে অ্যাটর্নি অ্যাট ল না। আপনি দরকার প্রয়োজনে, অনেকেই এক কথায় উত্তর চায়, ভাই একটা প্রশ্ন শুধু বলেন কি হবে। সে এক কথায় প্রশ্ন উত্তর যদি কেউ দেয় আপনাকে, মেবি ইজ নট রাইট অ্যান্সার, কারণ আপনার পুরাটা শোনার পরে উত্তর দিতে হবে। তারপরে এই ভুলটা কখনো করবেন না। কোনো অ্যাটর্নির কাছ থেকে সস্তায় পরামর্শ নেওয়ার জন্য অনেকে ফ্রি কনসালটেশন দেয়, তারা হয়তো কাউকে বয়স আর সেই বিষয়ে জানেই না। সে হয়তো নতুন 12 পাস করছে, আপনার অ্যাডভাইস দিল, আপনি বুঝে চলে আসলেন, পরে কেস দিয়ে দিলেন, দেখলেন সমস্যা। সেক্ষেত্রে আপনারা যদি জানেন যে কোনো অ্যাটর্নি অ্যাট ল, সরাসরি যে কথা বলবেন, দরকার পড়লে কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, আপনার সঠিক তথ্যটা পাবেন। একজনের না হলে অ্যাভেলেবল আছে অনেকে এখানে অ্যাটর্নি অ্যাট ল অ্যাভেলেবল আছে, আপনি গিয়ে কথা বলবেন। এই ক্ষেত্রে ওনার এই সমস্যাটার সমাধান প্রপার যদি অ্যাক্টিভলি রিভিউ করে থাকে, দেখাচ্ছে আপনি অপেক্ষা করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ সুমন আপনার টেলিফোনের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটা ফেসবুকের প্রশ্ন নেব, একটা টেলিফোনের প্রশ্ন নেব। খালেদ ইয়াসিন, অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমার বন্ধুর অলরেডি 2বার অ্যাসাইলাম ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়েছে। সময় কম থাকার কারণে তাকে 2026 সালের মে মাসে আবার নতুন করে হিয়ারিং ডেট দেয়। ওই মাসে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে সেই ইন্ডিভিজুয়াল ডেটটি আরও পেছনের দিকে নিয়ে যাইতে চাচ্ছে। দয়া করে বলবেন কোন প্রসেসে কোর্টের তারিখটি পিছিয়ে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার এত ভালো বন্ধু আছে, জানতাম না আমরা। এত ভালো বন্ধু সবই জানে। না, এখন যেটা হচ্ছে, যদি এরকম হয়ে থাকে, আপনি আপনার অবশ্যই যখন কোর্টে কেস থাকে, ইউ শুড এন্ড ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাটর্নি রিপ্রেজেন্টিং ইউ। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন গুড কজ খোঁজার চেষ্টা করছেন, যে কোনো একজন অ্যাটর্নির সাথে আপনি সরাসরি আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন। যদি উনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে না পারে, ইউ শুড টক টু ডিফারেন্ট লয়ার ফর সেকেন্ড অপিনিয়ন। কজ অনেকগুলো কজ হতে পারে, আমি এই মুহূর্তে আপনাকে টেলিফোনে বলতে যাচ্ছি না, কিন্তু আপনি একজন অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন। আমরা নেক্সট শরীফুল ইসলাম, তিনি বলছেন যে আমার মেয়ের কনসুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোড সার্টিফিকেট আছে, এখন কি তার জন্য N-600 ফর্ম ফিল আপ করতে হবে? কাইন্ডলি জানাবেন। কনসুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোড, যদি আমেরিকান কোনো নাগরিক এখানে থাকেন এবং তার যদি ছেলে বা মেয়ে অন্য কোনো দেশে জন্মগ্রহণ করে, তখন সে স্বাভাবিকভাবেই এই বাচ্চাটা আমেরিকান নাগরিক হিসেবে গণ্য হবে। আপনাকে আপনার টোটাল হিস্ট্রি দিতে হবে এবং দেশে যে ট্রাভেল করেছেন, আপনার যে সন্তান যদি তার বিশ্বাস না করে, তখন তারা আপনাকে ডিএনএ টেস্ট দিতে পারে। যদি এটা অ্যাপ্রুভ হয়, সে আমেরিকার পাসপোর্ট নিয়ে এই দেশে আসবে, আপনার আলাদা কিছু করতে হবে না। অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি ভাই। জি, প্রশ্ন কোনো অপেক্ষা করছে আপনার প্রশ্নের জন্য, বলুন। জি, প্রশ্নটা হলো, একজন ভিজিটার যদি আমেরিকায় আসে, একজন মহিলা, আর এখানে বাচ্চা জন্ম দেয়, আগের নিয়ম তো ছিল এই দেশের হসপিটালে বাচ্চা জন্ম দিলে একটা সার্টিফিকেট সংগ্রহ করে এবং সময়ের সাথে সে এই দেশের পাসপোর্ট সংগ্রহ করার নিয়ম বিধান ছিল। এই নিয়মটা এখনো বলবৎ আছে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ হাসান সাহেব, ব্রঙ্কস থেকে কল দিয়েছেন। অনেক আমার কল দিয়েছিলাম, আমি বললাম যে আপনি টেলিভিশনে কল দিন, পুরা জাতি জানবে, আপনি একা জানবেন কেন? জিনিসটা হচ্ছে 14th Amendment gives you the right by birth citizenship। এটা নিয়ে আপনারা জানেন, অতীতে আমরা অনেক কথা বলেছি। ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল, সেটা আবার বলবৎ, সেটা আবার এটাকে আবার ইনজাংশন জারি হয়েছিল, তারপর আবার সার্কিট কোর্ট এটা বন্ধ করে দিয়েছে।
দিয়েছে, এখন পর্যন্ত বৈধ আছে। এখন সুপ্রিম কোর্ট যে কাজটা করেছে, সুপ্রিম কোর্ট বলেছে যারা ওই সময় এটার বিরুদ্ধে যে স্টেট এবং ভিকটিম বা যারা রেসপন্ডেন্ট যারা এই সময় ওইটার আওতায় ছিল, কোর্টে ফাইল করছে, তাদের জন্য এটা বলবৎ থাকবে, তারা এটা সুবিধা পাবে। এবং কিন্তু এখন ক্লাস সেকশন লস হচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে জুলাই 27 আগ পর্যন্ত যারাই জন্ম হবে তারা এইভাবেই চলবে, তারা জন্ম হলে নাগরিকত্ব পাবে। যে সেম প্রসেস আগে যেরকম বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা পাসপোর্ট বানাতে সেম ভাবেই হবে। তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জুলাইয়ের পরে তারা একটা সেশনে হয়তো বসবে, ওইটাই ফাইনাল। সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দি ইউএস কনস্টিটিউশন। তো সুপ্রিম কোর্টে ডিসাইড করবে পরবর্তী থাকবে কিনা। এখন পর্যন্ত বলবৎ আছে, আপনি এই দেশে জন্মগ্রহণ করলে দেশে নাগরিকত্ব পাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন বলতেছি। জি যে আমি এসএলএম পাস হয়েছি জুনের 5 তারিখে 2024 সালে। জি জুলাই 5 তারিখে আমি অ্যাপ্লাই করছি গ্রিন কার্ডের জন্য, বাট এখন 13 মাস চলতেছে, আমি কোনো আপডেট পাই নাই। এখন আমার করণীয় কি? ধন্যবাদ। আপনার করণীয় অপেক্ষা করা। যদি ক্রিমিনাল কোনো অ্যাক্ট না থেকে থাকে, তারা রিভিউ করছে আপনার ডকুমেন্ট যেগুলো সাবমিট করেছিলেন ইউএসসিআইএসএ এবং ইমিগ্রেশন কোর্টে, হোমল্যান্ড সিকিউরিটি, এগুলো রিভিউ করবে। যদি সঠিক হয়ে থাকে আপনাকে গ্রিন কার্ড তারা দিয়ে দেন, নাহলে আপনার সমস্যা হতে পারে। সো আপনি বেটার ওয়েট অ্যান্ড সি। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আপনার প্রশ্নের জন্য। জাহির উদ্দিন, আমি ভিজিট ভিসায় আসছি জানুয়ারি 25, অ্যাসাইলাম আবেদন করেছি মে মাসে, দেন 1 মাসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। পরের মাসে অর্থাৎ জুন 6, 2025 তারিখে আমার হিয়ারিং ডেট ছিল, যেটা তার ইমেইলের মাধ্যমে জানিয়েছে, কিন্তু আমি ইমেইল চেক করিনি। পরে ডেট ওভার হওয়ার 5 দিন পর ইমেইল দেখি অ্যাসাইলাম কর্তৃপক্ষ বলছে 45 দিনের মধ্যে আবার রিস্কেজুলের জন্য আবেদন করতে। আমি ডেট মিস করে এর ফলাফল কি হতে পারে? ফলাফল আপনি আপনার অ্যাটর্নির সাথে যার মাধ্যমে ফাইল করেছিলেন সে একটা গুড কজ আপনাকে কথা বললেই বুঝতে পারবে, তা ফাইল করলে নতুন ডেট আপনার আসবে। আর যদি আপনার অ্যাটর্নি আপনাকে সঠিক তথ্য দিতে না পারে, উই ক্যান হেল্প। অনেক ধন্যবাদ জহিরুদ্দিন, আসলে অত চিন্তার কারণে আবার নতুন করে আপনি করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ, আমি পেনসিলভেনিয়া থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে দুইটা। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ইউএস সিটিজেন, এখন আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট দিতে হবে? হ্যাঁ, I-1 কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটা প্রসেস হইতে কয় বছর লাগবে? অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি বিবাহ বাংলাদেশে হয়ে থাকে, অবশ্যই বাংলাদেশে বিয়ে হয়েছে, আপনি বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন, ডকুমেন্ট, তো ডকুমেন্ট ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আলোচনা করেছি, বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার জয়েন্ট যদি কিছু থেকে থাকে প্রপার্টি, আপনার ছবি লাগবে, তারপর নির্ধারিত ফি লাগবে। যদি আপনি এই প্রশ্নগুলাই নিজে না বুঝেন, আপনি কারো হেল্প নেন যারা এই বিষয়টা জানে, অথবা অ্যাটর্নির মাধ্যমে করুন, আপনার ফিউচার ঝামেলাটা কম হবে। কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ভুলের কারণ, ভুল ইয়েস নেওয়ার কারণে আপনার হয়তো ফাইলটা অনেক দূর পিছিয়ে যাবে। আপনি বেটার আপনি প্রফেশনাল কারোর হেল্প নেন, আপনার জন্য ভালো হবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে, বার্থ সার্টিফিকেট সবার, আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার ওয়াইফের সাথে আপনার যত ছবি আছে, তারপর প্রমাণ করার জন্য রিলেশনশিপে কিছু এগুলো সব লাগবে। তো কতদিন মোটামুটি যদি সবই দিল, সব দিলে প্রপারলি যদি দেন 1.5-2 বছর লাগবে এখন বর্তমান সময়। এটাই হলো আসল কথা। মোহাম্মদ, আপনার প্রশ্নের জন্য সবকিছু যদি ঠিকঠাক মতো দেন, 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন। আমরা আশা করি খুব শীঘ্রই আপনি আবেদন করবেন এবং 2 বছরের মধ্যে আপনার স্ত্রীকে পাবেন, সেটা আমরা কামনা করি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি রিয়াদ আহমেদ। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি এসএলএম বেস গ্রিন কার্ড পাইছিলাম। তো এসএলএম কেস চলার সময় আমি একটা এডিট ছিলাম, এবং ওটা করে আমি এক্সিকিউটিভ হ্যারাসমেন্ট, যেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি মিসবিহেভ, আমি গিলটি প্লি হয়েছিলাম। এরপরে আমি এসএলএমকে জিতছিলাম, তারপরে আবার গ্রিন কার্ড পাইছিলাম।
এখন এরপরে গ্রিন কার্ড পাওয়ার পরে আমি 2-3 বার আমেরিকার বাইরে ট্রাভেলিং করছি, আমার কোনো সমস্যা হয় নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার যেহেতু আমার কনভিকশনটা ছিল আমার এসব কেসের আগে, গ্রিন কার্ড পাওয়ারও আগে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের খবর কি আমার ওই আমার ওই এনএসসি রিপোর্ট ছাড়া চিকিৎসাটা কি হয়ে গেছে, শুরু হচ্ছে, আবার এখন এই অবস্থাটা আমি ট্রাভেল করতে পারবো কিনা, ওটা ছিল মিসডিমিনার সেকেন্ড ডিগ্রি মিসডিমিনারে আমি গিয়েছি। আপনি একটু লাইনে থাকবেন যদি আমাদের প্রশ্ন ধন্যবাদ। আপনি প্রশ্নটা আগেও করেছেন, আমি জানি অনেকে এই প্রশ্নটা অনেক করেছে, আমি মনে করতে পারতেছি। আচ্ছা। যদি আপনি সঠিক তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, যদি কোন মিথ্যা তথ্য না দিয়ে থাকেন, যখন বলা হয়েছে আপনি হ্যাভি অ্যারেস্টেড, আপনি বলেন যে না, দেন ইউ লাইড। আর যদি আপনি সঠিক তথ্য দিয়ে সব ডিসপোজিশন দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনার ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি ডিসপোজিশন না দিয়ে মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, ইট ক্যান কাম ব্যাক টু ইউ। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, টেলিফোনটা কানে নিন, কানে যদি আপনার হেডফোন থাকে ওটা খুলে ফেলেন। হ্যালো, উনি বলছেন জি ওয়ালাইকুম আসসালাম, বলুন, প্রশ্ন করুন। আমি নিউ ইয়র্কের ম্যারাডন থেকে কথা বলছি। জি বলুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2024 সেপ্টেম্বরের 26 তারিখে। আমি আমার একটা বাচ্চা আর একটা ওয়াইফ। জি আমি একটা সিটিজেনদারি। আমি অ্যাপ্রুভাল লেটার এখনো পাইনি, রিসিভ লেটারটা পাইছি। জি এখন কতদিন সময় লাগতে পারে আমার ওয়াইফ আমার বাচ্চাকে আনার জন্য? অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে অপেক্ষা করতে হবে। যদি অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরে আপনি যত তাড়াতাড়ি দ্রুত প্রসেস সম্পন্ন করবেন, তত দ্রুত আপনার ইন্টারভিউ পড়বে। কারণ এটা হচ্ছে কোনো ধরনের লিমিট নাই, এখানে কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। ভিসা ইমিডিয়েট ক্যাটাগরি, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই তারা শুধু ব্যাকলগ থাকলে, এছাড়া আপনার কেসটা র্যাপিডলি মুভ করবে। কিন্তু যদি ডকুমেন্টকে আপনি লেটে প্রোভাইড করেন, আপনার জন্য লেট হবে। আগে অপেক্ষা করেন, তারা দেখেন কোনো ডকুমেন্ট চায় কিনা আপনার কাছে, যদি না চায় এটা অ্যাপ্রুভাল হবে। অনেক আর আপনি কি সিটিজেন হয়ে থাকলে 2 জনের জন্য 2টা ফাইল করতে, এই ভুলটা অনেকেই করে, তারা বুঝে না, মনে করে সবার কেস একরকম। সামান্য ভুলের কারণে অনেক দেরি হয়ে যায় বা অনেক কষ্টের মধ্যে থাকে। অনেকে বুঝেই না, সিটিজেন হয়ে অনেকে মনে করে যে তার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য এক অ্যাপ্লিকেশন হবে। যদি গ্রিন কার্ড থাকেন, অনলি দেন আপনার ওয়াইফ এবং বা স্বামী এবং বাচ্চার জন্য এক অ্যাপ্লিকেশন হবে। যদি সিটিজেন হয়ে থাকেন, দুজনের 2 অ্যাপ্লিকেশন হবে। না হলে আপনাকে একটা ভিসা পাবেন, একটা ভিসা পাবেন না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে মাত্র জন বলছিলাম থেকে, আমি আমার ওয়াইফ আসছে অ্যাসাইলাম ক্যাটাগরিতে উইনার ফটো ডিসেম্বরে আসছে একটা বছরে। এখন কবে আমি তাদের জন্য গ্রিন কার্ডের জন্য? অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান। আপনার যদি গ্রিন কার্ড থাকে, যারাই যখন 3 গ্রিন কার্ড আপনি এখনই অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু আপনি গ্রিন কার্ড পাচ্ছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি আমার নাম হচ্ছে জলক। জি আমার একটা কোয়েশ্চেন ছিল জি যে আমরা যারা এসআইডি দাঁড়ি, আমরা কি ফুড স্ট্যাম্পটা গ্রহণ করা কি ঠিক হবে নাকি হবে না? এটা ছিল একটা কোয়েশ্চেন। জি আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমরা কি নিউ ইয়র্ক স্টেট বেস যেগুলো জব, সেগুলাতে আমাদের অ্যাপ্লাই করাটি বৈধ কিনা? এই 2টা কোয়েশ্চেন ছিল। অনেক ধন্যবাদ। নাম্বার 1, আপনি যদি কেউ যে অ্যাসাইলি হয়ে থাকে,
তার সরকারি বেনিফিট নিতে কোনো বাধা নাই, কিন্তু ট্রাম্প প্রশাসন কখন যে কোন আইন করে আমরা জানি না, কোন আইন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে উই ডোন্ট নো। সো যদি মনে করেন যে পরবর্তী সমস্যা হবে, না নেওয়াটা এবার, তবে আইনগত বর্তমান আইনে অ্যাসাইলিদের সব ধরনের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, যেহেতু আপনারা আশ্রয় প্রার্থী শরণার্থী, আপনাদের অন্য কোনো দেশে যাওয়ার জায়গা নাই। কিন্তু অ্যাসাইলাম কেস যদি ডিনাই হয় তখন তো অ্যারেস্ট হয়ে যাচ্ছে এখন সবাই। আর কি প্রশ্ন ছিল যে উনি সরকারি কাজে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? সিটি, স্টেট, ফেডারেল তারা যখন জব অ্যানাউন্সমেন্ট করে তখন আপনি ওইখানেই দেখবেন লেখা থাকে যে কারা অ্যাপ্লাই করতে পারবে। কোনো জবে আমেরিকান নাগরিক চাচ্ছে, যদি ফেডারেল জব হয় ইউ মাস্ট বি ইউনাইটেড স্টেটস সিটিজেন। যদি সিটি জবে এলপিআর, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, যারা গ্রিন কার্ড দেয় তারা সবাই পাচ্ছে। অনেক ক্ষেত্রে অ্যাসাইলি যারা ওয়ার্ক করছে তারাও পাচ্ছে, কিন্তু তাদের জন্য দুঃখ হয় এটা, অনেকেই আছে 10-15 বছর আমেরিকার সরকারি জব, সিটি জব করছে তাদের ওয়ার্ক পারমিট নিয়ে, তাদের কেসটা যে আজকে ডিনাই হয়ে যায়, তার যে উইথহোল্ডিং যত বেনিফিট কিছুই কিন্তু সে পাচ্ছে না, তাদের জন্য কষ্ট হয় আর কি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম হচ্ছে কামরুল। জি আমি একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি করুন। আমি সিটিজেনশিপ হয়েছি, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম অনেক আগে 2020-এ, F2 ক্যাটাগরি ছিল। পরে আমার একটা বেবি হয়েছিল, বেবির বয়স এখন 3 বছর। আমি রিসেন্টলি F2 থেকে সিটিজেনশিপ হয়ে গেছি। জি এখন তো আমার অবভিয়াসলি ক্যাটাগরিটা চেঞ্জ হইবে, বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমার ছেলের জন্য তো আলাদা আমি অ্যাপ্লাই করবো, বাট যখন আমি ক্যাটাগরিটা চেঞ্জ করব তখন তো আমার ওয়াইফের কুইকলি দিয়ে দেবে ইন্টারভিউ ডেটটা। জি যখন দেবে তখন আমি কি ঢাকা এমবাসিতে গিয়ে যদি আমি রিকোয়েস্ট করি যে আপনার ছেলেরও ওই সাথে দেওয়ার জন্য, এরকম কিছু কোনো অপশন আছে নাকি আর্জ করার? বা এগুলো ইমোশনাল কথা অনেকেই বলে, আশেপাশে আপনার উকিলের অভাব না, এখন সবাই একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছে তুমি যাই বলবা ছেলে এমবেসি কারোর জন্য অপেক্ষা করেন এরকম ভাবে। যদি হয় আপনি ছেলের জন্য এখনই আবার অ্যাপ্লাই করতে, সিটিজেনশিপ হয়ে থাকলে আপনি ছেলের জন্য এখনই অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু আগেই আপনি যেটা অ্যাপ্লাই করতে হবে আলাদা। এই মানুষ অনেকে বুঝে না, মানে বুঝার পরে একই প্রশ্ন বারবার অফিসে এক প্রশ্ন বারবার, ভাই একবার করার পর না তুলে অমুকে বলছে। যদি অন্য কেউ বলে থাকে দে আর নট লয়ার্স, ডোন্ট টেক দেয়ার অ্যাডভাইস, এটা আপনাদের বিপদের সম্মুখীন হচ্ছে। আপনি এইসব যে আবদার না যে গিয়ে অ্যাম্বাসাডার বলবেন দিয়ে দিবে, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। আপনি প্রপারলি কাজ করবেন, তারা বলে দিয়ে লয়ারের সাথে যোগাযোগ করো। তো লয়ার যে আমরা টেলিভিশনের মাধ্যমে বলতেছি আপনাদেরকে, এটার জন্য আপনার ইমিডিয়েট সিটিজেন হওয়ার পরপরই আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা চাইলে দ্রুত গতিতে করার চেষ্টা করতে পারি, যেহেতু একটা কেস পেন্ডিং আছে। অনেক ধন্যবাদ কামরুল আপনাদের প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহান খন্দকার। জি আমি লাইভ দেখতেছি, আমার ফোন থেকে কল করছি আর কি। জি তো আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ড পাইছি 1 বছর হচ্ছে, তো বয়ে দেশে যাইতেছি না আর কি। এমন অবস্থা কি আমি দেশে যেতে পারবো? বাসার সময় কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি আপনি কোনো অপরাধ করে না থাকেন এই পর্যন্ত, আর যদি মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড না পেয়ে থাকেন, আমার কথা আপনি স্মরণ রাখবেন, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী বলছি, শর্ট টাইমের জন্য দেশে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু বাসা বাড়ি ছেড়ে যাবেন না। এখানে যদি বাসা থাকে লিস্টটা রাখবেন, যদি একবারে সব ত্যাগ করে চলে যান তখন ভাবা হবে যে আপনি দেশে থাকতে চাচ্ছেন না। যদি জব থাকে বলে যাবেন যে আমি ফেরত আসছি। যদি আপনার বাসা থাকে, ভাড়া থাকেন, বাসা ছেড়ে যাবেন না, বাসাটা আপনি রাখবেন যে আপনি আসার জন্য থাকতে পারেন। যদি আপনার কিছুই নেই আমেরিকাতে, চাকরি নাই, থাকার জায়গা নাই, কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো ধরনের ডকুমেন্ট, গাড়ি নাই, কিছুই নাই, তো আপনার মনে হচ্ছে আপনি একবারে চলে গেছেন। সো এই জিনিসের জন্য না ঘটে, আপনি বুঝতে হবে সরকার যে আপনি দেশে থাকেন, দেন কারো ক্ষমতা নেই আপনার গ্রিন কার্ড কেড়ে নেওয়ার। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আরও অনেক প্রশ্নই আমাদের ফেসবুকেও ছিল। ওয়ালিদ খান শাফাত, আপনাকে কথা দিচ্ছি যে সামনের অনুষ্ঠানে আপনার অ্যাসাইলাম কেস নিয়ে আমরা কথা বলবো, নিশ্চয়ই আমরা কথা বলবো। এবং আজকে যে প্রশ্নটি আপনি যে কথাটি বললেন যে কিছুই নেই আসলে, বা এই যে যাচ্ছে ভয় পাচ্ছে, এতটাই ভয়ের বিষয় হয়ে গেছে। গতকাল একটা অনুষ্ঠানে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন আপনার কাছে, আব্দুর রাকিব,
তিনি বলেছেন যে অনেক সময় সুন্দর গার্ডেন বা লেক দেখলে ভিডিও করে ফেলি, এটা কি কোনো ক্রাইম? না, একটু বলবেন। অবশ্যই না। হ্যাঁ, সেটাই আর কি। তার মানে মানুষ কতটা ভীত সন্ত্রস্ত যে একটি জায়গার ছবি, সুন্দর জায়গা দেখে ছবি তুলবে বা সেটা না। প্রশ্ন আছে, সে যদি থাকে নিউ ইয়র্কে আর সে যদি কন্টিনিউয়াস ফ্লোরিডার সে যদি গার্ডেন ভিডিও দেয়, তখন সরকার দেখতেছে স্যার অ্যাড্রেস হচ্ছে নিউ ইয়র্ক আর সে থাকতেছে অন্য কোথাও, সরকার কিন্তু সব ভিডিও ফলো করে এখন। আচ্ছা, এমন কিছু দেবেন না যেটা আপনার ইনফরমেশনের সাথে নেগেটিভ কিছু ইনফরমেশন দেবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ সুখবরের যে বিষয়টি সেটা আলোচনা করেছে এবং দর্শকদের প্রচুর প্রশ্ন উত্তর দিয়েছে। সত্যি আপনার প্রতি হৃদ্য প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সুখের খবরটাই শুধু বললাম, বিষাদের যে খবরটি বলতে চেয়েছিলাম যে ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতিতে গত 1 মাসে 75 বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষরা কী পরিমাণ গ্রেপ্তার হয়েছে সে একটি পরিসংখ্যান তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সময় নেই তাই এই বিষয়টি আমরা আজকে আলোচনা করতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো দিন আলোচনা করব। আজকের এই আলোচনা যতটুকু হয়েছে আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং যারা প্রশ্ন করেছেন, ফেসবুকে প্রশ্ন করেছেন বা এখনও টেলিফোন লাইনে অনেকেই আছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।